আসসালামু আলাইকুম। আমি শিখা ঢাকা থেকে বলছি। আমার চ্যানেল শিখা হোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ব্লগটা শুরু করেছি সকাল 10টা থেকে। ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। ও ব্যালকনিতে খেলছে আর আমি ওর জন্য কিছু খাবার রেডি করছিলাম। যেহেতু প্রচণ্ড গরম, তাই গরমে অন্য খাবার না খেয়ে কিছু তরমুজ কেটেছি আর একটা আপেল কেটেছি, কারণ যতটা রসালো ফল খাওয়া যায় ততটাই ভালো। এই দুদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। কি ভিডিও আপলোড দিব, ডক্টর আর টেস্ট নিয়েই তো ছুটাছুটি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে এই অসুস্থ শরীর নিয়েই একটু একটু করে শ্যুট করেছি, জানি না কেমন হয়েছে। কষ্ট হচ্ছে যদিও কাজ করতে বা শ্যুট করতে, তবুও করলাম, যে এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। এই চ্যানেলটাই আমার কাছে স্মৃতি। একদিন হয়তো আমি থাকবো না, সেদিন আমার এই চ্যানেলটা স্মৃতি হয়ে থাকবে। বা এই যে ভিডিওগুলো করছি, ছোট ছোট মুহূর্তগুলো আমার সন্তানদের সঙ্গে, এগুলোই স্মৃতি হয়ে থাকবে। এই ব্যালকনিতে গাছ বেশি থাকায় বেশ ঠান্ডা, তো এখানেই বসে মা মেয়ে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো খাওয়া শেষ, ছোট মেয়ে চলে গেছে খেলতে। আমি ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। একটু একটু করে জমালে দেখা যাবে একবারে অনেকগুলো জমে যাবে, তখন আমারই কাজ করতে কষ্ট হবে, পরিষ্কার করতে কষ্ট হবে। তো যখনকার কাজ তখনই করে নিচ্ছি। যদিও শরীর খারাপ নিয়ে কাজ করতে কষ্ট হয়, তবুও করছি। ওঠা বসা হাঁটা কোনো কিছুই স্বাভাবিকভাবে করতে পারছি না, অনেকটা সময় লেগে যাচ্ছে। আমরা যারা ছুটা লোক দিয়ে কাজ করাই, তারা চাইলেই কিন্তু 2টার জায়গায় 4টা কাজ রেগুলার করে নিতে পারি না হুট করে, কারণ তাদেরও কাজের শিডিউল থাকে, অনেকগুলি বাসায় কাজ করে। আমি যদি তাকে হঠাৎ করে বলি যে আমাকে রেগুলার 2টার জায়গায় 4টা কাজ করে দিতে হবে, তার পক্ষে কিন্তু সেটা করা সম্ভব না। তাহলে অন্য বাসাগুলির কাজ নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে। তবুও উনি যথেষ্ট হেল্প করার চেষ্টা করে যতটুকু পারে। আমি একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি, আবার দেখা যাবে 1 ঘন্টা পর বড় মেয়েকে আনতে যেতে হবে। তো এই ফাঁকে আমি যতটুকু পারি কাজ করে নিচ্ছি। আমি লিভিং রুমটাও গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, গুছানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। আমাকে অসুস্থ দেখে আমার ছোট মেয়েটাও হেল্প করছে, বিশেষ করে ছোট ছোট যে কাজগুলো, যে জিনিসগুলো ও এনে দিতে পারে আমাকে, সেগুলো ও এনে দিচ্ছে, যেন আমার হাঁটাহাঁটি বেশি করতে না হয়। এই যে ব্যালকনিতে চলে এসেছি, এখানে বেলি ফুটেছে। বেলি আমার খুব পছন্দ। তো একটা থোকায় 3টা বেলি ফুটেছে, আর অনেকগুলি কলি আছে। আর এই যে আমার পাখিগুলা, এদেরকে একটু খাবার দিলাম। যত অসুস্থই থাকি ওদেরকে তো আর না খাইয়ে রাখতে পারি না, ওদের তো একটু খাবার দিতেই হবে, ওরা তো অবলা জীব। যতক্ষণ আমি ওদেরকে খাবার দিতে না পারি, ওরা কিন্তু আমাকে দেখলেই ডাকাডাকি করে। ওরা জানে যে আমি ওদেরকে সবসময় খাবার দিই, মাঝে মাঝে হয়তো আমার বড় মেয়ে দেয়, কিন্তু ওরা বোঝে যে ওদের খাবারটা সবসময় আমিই দিই, যে কারণে আমাকে দেখলে ওরা ডাকাডাকি অস্থির হয়ে যায়। এই তো বড় মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। আমার বাসা থেকে স্কুলের দূরত্ব খুব বেশি নয়, তবুও গাড়ি ইউজ করছি, কারণ রিকশায় উঠতে পারছি না, হাঁটতেও পারছি না, দুটোই আমার জন্য কষ্টকর হয়ে গিয়েছে। বড় মেয়েকে নিয়ে এসে আবারও কিচেনে চলে এসেছি, দুপুরের রান্না করব। এই 2 দিন তো ঠিকমতো রান্নাও করতে পারি নাই, এমনকি বাসাটাও ঠিকমতো গুছাতে পারি নাই। তো আজকে একটু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব, আর ডাল রান্না বসিয়েছি পাশের চুলায়, প্রেসার কুকারে বসিয়েছি, যেন খুব সহজেই রান্না করতে পারি, দীর্ঘক্ষণ যেন আমার কিচেনে থাকতে না হয়। আর গতকাল রাতে ডক্টরের কাছ থেকে আসার পরে গরুর মাংস রান্না করেছি রাত 11টায়। মাংস ভিজিয়ে রেখেছিলাম যে সন্ধ্যায় রান্না করব, কিন্তু সন্ধ্যায় আর ফেরা হয় নাই। ডক্টরকে দেখিয়ে ফিরতে ফিরতে রাত 10টা পার হয়ে গেছে। তো সেই মাংসটা আছে, ওটা একটু গরম করে নেব। এই হচ্ছে আজকের দুপুরের খাবার হবে।
আমি কখনো কল্পনাও করি নাই যে এত বড় বিপদ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। মানে কি বলবো যে আমি মনে হচ্ছে স্তব্ধ হয়ে গেছি। মানুষের জীবনটা এতটাই ক্ষণস্থায়ী যে এক নিমিষেই সবটা বদলে যেতে পারে। 2 দিন আগে যখন আমি ডক্টরকে দেখিয়েছি, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না যে আমি এত বড় একটা বিপদের সম্মুখীন হয়ে আছি। আমার জীবনটা এত বড় একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে কিছু সমস্যা হচ্ছিল, কিন্তু সেটা যে এত বড় সমস্যা হয়ে আমার সামনে আসবে আমি কল্পনাও করিনি। আমার সমস্যাগুলো শোনার পর ডক্টর ভেবেছিল যে আমার হরমোনাল চেঞ্জের কারণে এই সমস্যাটা হচ্ছে। পরে উনি বেশ কিছু টেস্ট দিল, তো টেস্ট করালাম। তো টেস্টের রিপোর্ট যেটা আসলো সেটা আসলে আমার কাছে অবিশ্বাস্য ছিল। আমি 5 মাস আগেও আলট্রাসোনোগ্রাফি করেছি, তখন কোনো সমস্যাই দেখা দেয়নি, কিন্তু এই 5 মাসে কত কিছু হয়ে গেছে এটা ভাবতেই পারছি না। তো আমার রিপোর্ট অনুযায়ী আমার যেটা সমস্যা সেটা হলো আমার ইউট্রাসে টিউমার হয়েছে এবং সেটাকে রাখাও যাবে না, যত দ্রুত সেটাকে সার্জারি করতে হবে। এখন থেকে 1.5 বছর আগেও একটা সার্জারি করেছি, আমার গল ব্লাডার সার্জারি। তারপর আবার তো ফুসফুসে ইনফেকশন, মানে সব কিছু মিলিয়ে আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তার মধ্যে আবারও যদি এই সার্জারি করতে হবে এবং রিসেন্ট করতে হবে। আমি জানি না অ্যানেস্থেশিয়ায় আমার কি অবস্থা হবে। আমার শরীর থেকে একটা অর্গান চলে যাবে, এটার জন্য আমার কষ্ট হচ্ছে না। আমি সব থেকে বেশি ভয় পাচ্ছি অ্যানেস্থেশিয়া নিয়ে। কারণ গল ব্লাডার সার্জারির সময় আমার ফুসফুসে ইনফেকশন থাকার কারণে খুব প্রবলেম হয়েছিল। সেদিন যে আমি বেঁচে ফিরে আসব ওই রাতে কেউ আশা করে নাই, যারা ওইখানে ছিল। কিন্তু তবুও সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে ফিরিয়েছিল। জানি না এবার কি হবে। আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার বাচ্চা দুটোর জন্য। যে পৃথিবী থেকে চলে যায় সে তো চলেই যায়, সে সব কিছু নিয়েই চলে যায়, তার অবশিষ্ট আর কিছুই থাকে না। হ্যাঁ থাকে, যাদেরকে সে পৃথিবীতে রেখে যায়। যত কষ্ট, যত যন্ত্রণা, যত সমস্যা তাদের হয়। এই যে মাঝে মাঝে আমি সৃষ্টিকর্তার উপর অভিমান করে অনেক কিছু বলি, এগুলোই হচ্ছে আমার অভিমানের কারণ। আমার এইটুকু বয়সে আমার এবারের সার্জারি নিয়ে আমার 5টা সার্জারি হবে। আর আমার জীবন থেকে কত কিছু যে হারিয়েছি আর কত কিছু যে আমাকে ভোগ করতে হয়েছে সেগুলো আসলে বলে বোঝাতে পারবো না। যে বয়সে সব থেকে বেশি বাবা মাকে দরকার হয় একটা মানুষের, আমি সেই বয়সে আমার বাবা মাকেও হারিয়ে ফেলেছি। যখন থেকে আমার বাবা মাকে হারিয়েছি তখন থেকেই শুরু হয়েছে আমার জীবনের লড়াই। কখনো মানসিক, কখনো শারীরিক। এই চলছে 18 বছর আমি আমার মাকে হারিয়েছি আর আমার বাবাকে হারিয়েছি 13 বছর হলো। তো এই হচ্ছে আমার জীবন। আমার এই জীবনের লড়াইয়ের পরেও আমার সৃষ্টিকর্তার উপর অভিমান হওয়াটা কি অপরাধ মনে হয় আপনাদের কাছে? সে আমাকে সৃষ্টি করেছে, তাই সে আমার জীবনের সাথে যা খুশি তাই করতে পারে। আর আমি তার সৃষ্টি, তাই তার সব কিছুই আমি মেনে নিতে পারি। শুধু মেনে নিতে পারি না, আমি এবং আমরা মেনে নিতে বাধ্য। আমি এতটুকুই বলবো, আপনারা পারলে আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তার কাছে এটুকু বলবেন যে আমার বাচ্চা দুটোর জন্য যেন আমাকে আরও কিছুটা সময় এই পৃথিবীতে রাখে। হয়তো কারো দোয়া যদি তার কবুল করার ইচ্ছা হয় হয়তো করতেও পারে। সৃষ্টিকর্তা মানুষের না বলা কথাগুলোও বোঝে বা তার কাছে পৌঁছায়, অথচ আমার বলা কথাগুলোও মনে হয় তার কাছে পৌঁছায় না। এখন আমার মাঝে মাঝে এরকমই মনে হয়, আমি যতটা কষ্ট, যত যন্ত্রণা ভোগ করছি, অনেক বড় বড় পাপীরাও এর 1000 ভাগের 1 ভাগ কষ্ট পায় না। তাহলে আমি কিসের এত শাস্তি পাই? আর যারা এত অন্যায়, এত অপরাধ করে, তারা কেন শাস্তি পায় না?
এই প্রশ্নগুলো মাঝে মাঝে আমাকে একদম ওলটপালট করে দেয়। আজকে বিশেষ করে আমি সেই মানুষগুলোকে উদ্দেশ্য করে এখন বলছি, যারা আমার শুভাকাঙ্ক্ষী। তাদের কাছে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, জানা অজানা, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু যারা আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাদের কাছে আমি কোনো ক্ষমাই চাই না। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এটা শুধু সেই মানুষগুলোর জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমার কথাগুলো যদি ভালো লাগে তো ভালো, আর যদি কারো কাছে ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন। কোনো বাজে কমেন্ট করবেন না। আমার মন মানসিকতা মোটেও ভালো নেই। আশা করি এটুকু আপনারা বুঝবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটুকু শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি যেন আমার বাচ্চাদের জন্য আরও কিছুদিন এই পৃথিবীতে থাকতে পারি। আল্লাহ হাফেজ।